আচ্ছা ছাত্ররা, আজকে একটা বিশেষ পর্ব তোমাদের জন্য আলাপ আলোচনা করব। সেই পর্বটি হচ্ছে, দেখো তোমাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, ক্লাস 11-এ আছে, ক্লাস 12-এও সেই পর্বটি আছে। এখন ক্লাস 10-এও কিন্তু তোমরা এই ধরনের পর্ব আলাপ আলোচনা শুনেছো। যেমন দেখো, মানে তোমরা ক্লাস 9-এ পড়েছিলে ইলিয়াস কিন্তু লিও টলস্টয়ের মোস্ট প্রবাবলি লেখা, বাইরের সাহিত্য থেকে নেওয়া। কিন্তু ঠিক তেমনভাবে তোমরা কিন্তু সংস্কৃত সাহিত্য থেকে নেওয়া যে ধীবর বৃত্তান্ত, অভিজ্ঞানম শকুন্তলম থেকে নেওয়া। আচ্ছা, ঠিক তেমনভাবে তোমরা ক্লাস 10-এ যেমন পড়েছো, ভালো মনে পড়ে আমাদের, অসুখী একজন, পাবলো নেরুদার লেখা, বিদেশি সাহিত্য থেকে নেওয়া। এইরকম দেখো অনেকগুলো পার্ট বা অনেকগুলো জিনিস কিন্তু আছে, যারা কিন্তু কবিতা বা গল্প বা সাহিত্যের তোমরা নিজেরাও জানো নিয়ম আছে, যেখানে বিদেশি বা অন্য কোনো সাহিত্য বা প্রতিবেশী কোনো সাহিত্যের প্রভাব কিন্তু আমাদের সাহিত্যের মধ্যে পড়তে শুরু করে। সেই প্রতিবেশী বা বিদেশি সাহিত্যের প্রভাব নিয়েই কাজকর্ম আমাদের সাহিত্যে যেমন হয়েছে, তেমন বিদেশি সাহিত্যেও আমাদের সাহিত্যের প্রভাব পড়েছে। ক্লাস 11-এর একটি পার্ট হচ্ছে আন্তর্জাতিক এবং প্রতিবেশী সাহিত্যের বা আন্তর্জাতিক কবিতা বা আন্তর্জাতিক গল্প। এখন আন্তর্জাতিক দুটো নেই, একটা হচ্ছে প্রতিবেশী সাহিত্য আর একটা হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য। দুটো পার্ট রয়েছে, একটি কবিতা একটি গল্প। একটি গল্প থেকে একটা বড় প্রশ্ন পড়বে, অথবা দিয়ে কবিতা থেকে একটি বড় প্রশ্ন পড়বে, যেখান থেকে একটি আমরা 5 নম্বরের কোশ্চেন অ্যাটেন্ড করব। এবং এখানে কিন্তু দুটো শর্ট কোশ্চেন থাকে, একটি এমসিকিউ একটি এসএকিউ। তাহলে একটি কবিতা যদি তোমরা ভালো করে অলরেডি পড়ে নিতে পারো, তাহলে কিন্তু আমরা 7 নম্বর কিন্তু অ্যান্সার ক্লিক করতে পারবো। ঠিক আছে? তো এখন প্রথম যেটা কবিতাটি আজকে আলাপ আলোচনা করব, শিক্ষার সার্কাস। এটি প্রতিবেশী সাহিত্য থেকে নেওয়া হয়েছে। প্রতিবেশী সাহিত্য কি? কবির নাম হচ্ছে আইয়াপ্পা পানিকর। এখন আইয়াপ্পা পানিকর শব্দটা নিশ্চয়ই তোমরা শুনে বুঝতে পারছো, এটা কখনো কি হতে পারে না, বাঙালি হতে পারে না। কেরলের একজন বিখ্যাত কবি, মালায়ালাম ভাষায় লেখা কিন্তু এই কবিতা আছে। সেই মালায়ালাম ভাষায় লেখা কবিতা, সেই কবিতাকেই কিন্তু অনুবাদ করেছেন উৎপল কুমার বসু। এই প্রশ্নটা কিন্তু বারবার প্রচুরবার কিন্তু পরীক্ষায় পড়ে, যে অনুবাদটি কে করেছেন, কবি কে করেছেন। আইয়াপ্পা পানিকার শিক্ষার সার্কাস কবিতার কবি, এটা যতটা না ইম্পর্টেন্স, তার থেকে বেশি কিন্তু ইম্পর্টেন্স কিন্তু শিক্ষার সার্কাসটি কে রচনা করেছেন এর থেকে অনুবাদকটি কে। এখন দেখো, ছোট্ট কবিতা, কবিতার যে বিষয়, কবিতার যে ভাবনা, তোমাদের মনে পড়ে আমি লিপিকা গল্পগ্রন্থের অন্তর্গত একটি কথা বলেছিলাম, যে একটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর লিপিকা গল্পগ্রন্থের অন্তর্গত একটি পর্ব ছিল, যে পর্বটির নাম তোতা কাহিনী, যেখানে একটা ছোট্ট তোতা পাখিকে ছোট্ট ছোট কাগজে করে তাকে খাবার না দিয়ে তার সোনার খাঁচা করে তাকে শিক্ষা গেলানো হতো। আসলে আমাদের জীবনযাত্রায় এই সমস্যায় আমরা জর্জরিত। দিশাহীন মানুষ আসলে জানে না তার বেঁচে থাকার উদ্দেশ্য কি, দিশাহীন মানুষ আসলে জানে না শিক্ষার উদ্দেশ্য কি। সমাজ বা সোসাইটি এমন করে বিলং করছে, আমরা শিক্ষাকে যেন ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছি, শিক্ষার উপরে চেপে যেন বেড়াতে পারছি না। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় শিক্ষাকে বহন করতে হবে না, শিক্ষাকে বাহন করতে হবে। আমাদের কাছে কোনো দিশা নেই, আমাদের কাছে কোনো উত্তর নেই। একজন শিক্ষিত মানুষের কাছে যখন বেঁচে থাকার স্বাভাবিক প্রশ্নচিহ্ন তুলে ভাসিয়ে দেওয়া হয়, বলো তো দেখি বাবা, শিক্ষার প্রকৃত অর্থ কি? মানুষ হওয়া এই শব্দটার থেকে, কর্মমুখী হওয়া এই শব্দটার থেকে জীবিকার পথে উত্তরণ হওয়াটাই মনে হয় শিক্ষার মূল উদ্দেশ্য বলে বর্তমান সময় বা সমাজ ব্যবস্থায় মানুষ মনে করতে শুরু করেছে। এটা তো শিক্ষা হতে পারে না। সাফল্যের ইঁদুর দৌড় বা সাফল্যের ইঁদুর দৌড়ের মতো প্রতিযোগিতায় মানুষ যত বেশি দৌড়াতে শুরু করেছে, মানুষের কাছে কোনো উদ্দেশ্য নেই, মানুষের কাছে কোনো অ্যাম্বিশন নেই, মানুষের কাছে টার্গেট নেই বলবো না, আছে। সেটি হচ্ছে জাস্ট অ্যাচিভ করা। একটি ক্লাসের মানুষের কাছে, ছাত্রর কাছে যদি প্রশ্ন করা হয়, ক্লাসটিতে পড়ো কী জন্যে বাবা, তোমার কি তোমার টার্গেট আছে? একটি ক্লাস পার্ট করার পরে তার টার্গেট নেক্সট ক্লাসে ওঠা এবং সাফল্যের সঙ্গে উত্তরণ ঘটানো। সাফল্য পাওয়াটাই জীবনের মূল লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। সাফল্য পাওয়ার সূত্রে যে জ্ঞান অর্জন করা, যে মানবিকতার বোধ বুদ্ধি সম্পূর্ণ হওয়া, সেটাই যেন জীবনের মূল টার্গেট হয়নি। শিক্ষাটা যেন একটা সিস্টেমেটিক ওয়ে রয়েছে,
সেই সিস্টেমেটিক ওয়ের বাইরে দাঁড়িয়ে গবেষণামূলক ভাবনা বলো বা আত্ম উপলব্ধিমূলক শিক্ষা বলো বা চেতনার ঘরে রং চড়ানো শিক্ষা বলো, সেগুলো আর কোথাও নেই। শিক্ষা যেন একটা সিস্টেমেটিক ড্রামা হয়ে গেছে। শিক্ষা যেন একটা সার্কাসের মতো, নিয়ন্ত্রিত রিং মাস্টারের দ্বারা পশুদের চালিত হওয়ার মতোই যেন স্টুডেন্টরাও শিক্ষার পথে চালিত হচ্ছে সেই রিং মাস্টারের রিংয়ের বদৌলতে। এখানেই কবির প্রতিবাদ, এখানেই কবির বক্তব্য। শিক্ষা কেন এমন হতে পারে? শিক্ষা তো অর্জন করার জন্য, শিক্ষা তো উপলব্ধি করার জন্য, শিক্ষা তো মানবিকতার বোধে উত্তরণ ঘটানোর জন্য, শিক্ষা তো চেতনার পথে আরও কয়েক গুণ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই যদি শিক্ষা হয়, তাহলে একজন ছাত্র কেন জানবে না যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্যটা কি, তাৎপর্যটা কি, এবং জীবনমুখীনতাই কেন শিক্ষা নেই? কবিতার মধ্যে সেই শিক্ষার পদ্ধতিগত ভাবনার প্রতি ব্যঙ্গ করা হয়েছে। যেখানে শিক্ষার আনন্দের উদ্বুদ্ধ রূপায়ণ নেই, যেখানে প্লে গ্রুপ থেকে শুরু করে একেবারে উচ্চস্তরীয় শিক্ষা পর্যন্ত শিক্ষা মনে হয় কাঠখট্টা নিরস শিক্ষার চেতনাবদ্ধ রূপ এসে হাজির হয়েছে। এই নিরস ভাবনার গ্রন্থন, এই নিরস চেতনার রূপরস শিক্ষার মধ্যে এমনভাবে প্রকাশিত হয়েছে, এমনভাবে প্রচারিত হয়েছে, শিক্ষা আসলে সেই খাঁচার মধ্যে বা একটা করিডর করে, যেখানে রিং মাস্টার বাঘকে সিংহকে যেমন করে করে ঘোরায়, যেমন করে করে একটা কাকাতুয়া পাখি লাঠির ইশারাতে ঘোরে, যেমন করে ছোট্ট একটা কুকুর ছানাকে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সেইভাবে সে আগাতে শুরু করে। এই আগিয়ে চলার যে পদ্ধতি বা এই রূপ, এটাই মনে হয় জীবনের সঙ্গে যুক্ত হতে শুরু করেছে। শিক্ষা মনে হয় এই, যেখানে গণ্ডিবদ্ধ জীবনের ক্যানভাসকে ভেঙে দিয়ে, গণ্ডিবদ্ধ জীবনের সীমাবদ্ধতাকে ভেঙে দিয়ে চেতনার রূপরেখা দিয়ে শিক্ষার নবদিশায়ন ঘটানো হয় না। এই নবদিশায়ন, এই নব রূপায়নের কাণ্ডারি কিন্তু আইয়াপ্পা পানিকার। তার জন্যেই কিন্তু কবিতার মধ্যে দিয়ে তিনি দিশা, তিনি শিক্ষা, তিনি চেতনার পথে উত্তরণের কথা কিন্তু একাধিকবার বলেছেন। এই একাধিকবার যে এই দিশা বা এই চেতনার পথে যে উত্তরণ, যেটাই শিক্ষা, এই যে শিক্ষা কামিয়াবি দেবে না, শুধু কাবিলিয়াত তৈরি করবে। যে শিক্ষা শুধুমাত্র সফলতা দেবে না, যে শিক্ষা বেঁচে থাকার উৎকর্ষতা তৈরি করবে। এই বেঁচে থাকার উৎকর্ষহীন শিক্ষার বিরুদ্ধে প্রতিবাদ করা, যেখানে বিজনেস টাইফুনরা এডুকেশন সিস্টেমকে প্রোভাইড করছেন, যেখানে শিক্ষা আসলে বাণিজ্যিকীকরণেরও কৌশল হয়ে গিয়েছে, যেখানে বেঁচে থাকার জন্য সাফল্যটাই একমাত্র যোগসূত্র হয়ে দাঁড়িয়েছে, যেখানে বেঁচে থাকার পথে দুমুঠো অন্যের থেকে মানুষের চেতনার ঊর্ধ্বে উঠে হুঙ্কার দিয়ে পরবর্তী শ্রেণীতে ওঠাটাই সাফল্য বলে মনে করা হয়েছে। সেই সাফল্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যেই কিন্তু এই কবিতা তুলে ধরা হয়েছে। ছোট্ট আলোচনা করলাম আজকে, এই ছোট্ট আলাপ আলোচনাটাই তোমাদের জন্য আজকে থাক। কবিতার এই যে ব্যাপার বা বিষয়টিকে তোমরা বোঝো, আত্ম উপলব্ধি করো, উপলব্ধির জায়গাটিতে এসে আমাকে জানান দাও। এখন এই কবিতাটা এইখানে তো শেষ করলাম, মানে প্রাথমিক পর্ব শিক্ষার সার্কাস এখানে শেষ করলাম। পরবর্তী পর্বে গিয়ে আমরা আলোচনা করব বটে, কিন্তু তার আগে একটি কথা তোমাদের বলি। তোমাদের জন্য একাধিক ক্লাসের কিন্তু আমরা বিধি ব্যবস্থা করেছি। এক্সাম যখন তোমরা দাও, এক্সামের কপিগুলো আমি দেখি ডিজিটালাইজ পদ্ধতিতে, সেখানে দেখি আমাদের স্টুডেন্ট সংখ্যা কিন্তু বেশ অনেকজনই আছে। কিন্তু ছাত্রদের বারবার করে বলছি, তোমাদের কাছে অনুরোধও করছি, তোমরা ভিডিওগুলো দেখো এবং দেখে কোথায় সমস্যা হচ্ছে অফিসের সঙ্গে যোগাযোগ করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো। আমাদের তো আগাতে হবে আগামী পথে, এভাবে তো আমরা বাড়িতে বসে বসে দিন কাটাতে পারি না। দেখো যারা এই ডিজিটালাইজেশনের মধ্যে দিয়ে যায়নি, দেখো গভর্নমেন্টও কিন্তু সেপ্টেম্বরে সেই ডিজিটালাইজ এডুকেশনের দিকেই কিন্তু যাচ্ছে। প্রত্যেকটি স্কুলকে কিন্তু ডিক্লারেশন বা নির্দেশিকা জারি করছে যে সবাইকেই কিন্তু এই অনলাইন ক্লাসের মধ্যেই ফিরে আসতে হবে এই সংকটমূলক পরিস্থিতিতে।
জায়গাটি যেখানে এই জায়গায় তোমরা নিজেই বুঝতো বিকল্পর মানে শিক্ষার বিকল্প শিক্ষা নিয়েই আমরা এগিয়ে চলার চেষ্টা করছি। সেখানে নিশ্চিতভাবে এই সিস্টেমকে অ্যাকসেপ্ট করছো। 4 মাস প্রায় হয়ে গেল আমরা এই পদ্ধতিতে ক্লাস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমরা পদ্ধতিগুলোর সঙ্গে সড়গড় হও, নিশ্চয়ই আমাদের সঙ্গে আরও বেশি সহযোগিতা করো, ক্লাসগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। তোমরা তোমাদের শিক্ষাটাকে নাও তোমাদের সহায়তায় বা তোমাদের এগিয়ে চলার পথে উত্তরণ ঘটানোর জন্যে। নিউ হরাইজন যেমন আছে, নিশ্চিতভাবে আমিও আছি। আপাতত বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আন্তর্জাতিক পর্বের যে সমস্ত কবিতা গল্প আছে তার মধ্যে প্রথম যেটা আছে শিক্ষার সার্কাস, সেটা নিয়ে আলাপ আলোচনা হলো তার প্রথম পর্ব। এটা নিয়ে তোমরা নিশ্চয়ই বাড়িতে বসে ডিসকাস করো, নিজেদের মতো করে চর্চা করো, টেক্সটটি পড়ো। আগামী ক্লাসে আমি টেক্সট ধরে এই কবিতাকে আরও এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।